আচ্ছা, কখনো কি মনে হয়েছে দৌড়ানো জুতো বিক্রি করার মতো একটা সাধারণ, বলতে গেলে প্রায় পাগলাটে আইডিয়া কিভাবে একটা গ্লোবাল আইকনে পরিণত হতে পারে? চলুন আজ সেই অসাধারণ গল্পটাই শোনা যাক। প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? কিভাবে একটা পাগলাটে ধারণা একটা বিশ্বজোড়া সাম্রাজ্য হয়ে ওঠে। আসলে নাইকির এই জার্নিটা যে কোনো উদ্যোক্তার জন্য একটা দারুণ উদাহরণ হতে পারে। তো চলুন গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটা ফিল নাইটকে দিয়ে। একসময় বিশ্ববিদ্যালয়ের নাম করা দৌড়বিদ ছিলেন তিনি, আর তার মাথায় ঘুরপাক খাচ্ছিল একটা অদ্ভুত প্ল্যান, জাপান থেকে জুতো আমদানি করে বিক্রি করা। ভাবুন তো একবার, এমন একটা সময় ব্যবসাটা শুরু হয়েছিল যখন টাকা পয়সা বা ইনভেস্টমেন্ট জোগাড় করা ছিল প্রায় অসম্ভব। ব্লু রিবন স্পোর্টস নামের সেই কোম্পানির সম্বল ছিল শুধু কঠোর পরিশ্রম, জেদ আর অফুরন্ত সময় দেওয়ার মানসিকতা। এবার চলুন গল্পের সেই টার্নিং পয়েন্টে যাওয়া যাক। ঠিক যখন কোম্পানিটা তার পুরনো খোলস ছেড়ে এক নতুন পরিচয়ের সামনে আসার জন্য তৈরি হচ্ছিল। চালটা ছিল ১৯৭১। কোম্পানির জন্য একটা নতুন নাম আর নতুন পরিচয় ভীষণ দরকার হয়ে পড়েছিল। আর সেখান থেকেই শুরু হলো এক বিশাল পরিবর্তনের, যা আজকের নাইকিকে তৈরি করেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই নাইকি নামটা কিন্তু অনেকটা হঠাৎ করেই চলে আসা। অনেকগুলো নামের ভেতর থেকে গ্রিক বিজয়ের দেবীর এই নামটাই শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়। কি দারুণভাবে ব্র্যান্ডের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার সাথে মিলে গিয়েছিল নামটা। শুধু নামই না, ওদের ওই বিখ্যাত সুশ লোগো, ওটার পেছনের গল্পটাও কিন্তু প্রায় একই রকম। বলা যায় ভাগ্য আর দূরদৃষ্টির এক দারুণ মিশ্রণ এই ব্র্যান্ডটিকে তার অনন্য পরিচয় দিয়েছিল। তো নাম আর লোগোর গল্প তো জানা গেল, কিন্তু ঠিক কোন জিনিসটা একটা ব্র্যান্ডকে এতটা মূল্যবান করে তোলে? চলুন এবার সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তার মানে ব্র্যান্ড ভ্যালু কিন্তু শুধু নাম বা পরিচিতি নয়, এটা আসলে একটা মারাত্মক শক্তিশালী টুল, যা একটা কোম্পানিকে তাদের পণ্যের দাম ঠিক করার ক্ষমতা দেয়। আর দাম ঠিক করতে পারলেই তো মুনাফাও বাড়ে, তাই না? এই ছবিটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। একটা ব্র্যান্ডের মতো বিমূর্ত জিনিস কিভাবে সরাসরি ব্যবসার লাভ লোকসানে প্রভাব ফেলে। রাজস্ব বৃদ্ধি, মুনাফা, ঝুঁকি কমানো, এই সব কিছুই একটা শক্তিশালী ব্র্যান্ডের উপর নির্ভর করে। এক কথায় ব্র্যান্ডই হলো ব্যবসার মূল চালিকা শক্তি। আচ্ছা, এবার দেখা যাক এই ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে নাইকি ঠিক কি কৌশল ব্যবহার করেছিল বিশ্বশক্তি হয়ে ওঠার জন্য। সময়টা ৮০ দশকের শেষ দিক। বিশ্বজুড়ে তখন ফিটনেস আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা ক্রেজ চলছে। ঠিক সেই সময়েই নাইকি এনে এলো তাদের সেই আইকনিক স্লোগান, জাস্ট ডু ইট। এই তিনটা শব্দ শুধু একটা ট্যাগলাইন ছিল না, এটা ছিল ওই সময়ের মানুষের মনের কথা। এটা নাইকিকে একটা সাধারণ ব্র্যান্ড থেকে রীতিমতো একটা আন্দোলনে পরিণত করে ফেলেছিল। আর সেলিব্রিটিদের দিয়ে ব্র্যান্ড ভ্যালু তৈরির সবচেয়ে বড় উদাহরণ নিঃসন্দেহে মাইকেল জর্ডানের সাথে তাদের সেই যুগান্তকারী চুক্তি। এই পার্টনারশিপটা শুধু নাইকির জন্যই সফল ছিল না, এটা অ্যাথলিট এন্ডোর্সমেন্টের পুরো খেলাটাই বদলে দিয়েছিল। ক্রীড়া সামগ্রীর মার্কেটিংয়ের ইতিহাস এরপর থেকে আর আগের মতো থাকেনি। আজও কিন্তু নাইকি তাদের আধিপত্য ধরে রেখেছে, মূলত এই তিনটি কৌশলের উপর ভর করে। প্রথমত, নামকরা ব্র্যান্ডগুলোর সাথে মিলে লিমিটেড এডিশন তৈরি করা। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে গ্রাহকদের সাথে জুড়ে থাকা। আর তৃতীয়ত, শুধু প্রোডাক্ট বিক্রি না করে সেটার পেছনের একটা শক্তিশালী গল্পকে বিক্রি করা। নাইকির আসল শক্তিটা কোথায় তার সবচেয়ে বড় প্রমাণ হল এই সংখ্যাটা, ৩৪,০২৯টি পেটেন্ট, এয়ারকুশন থেকে শুরু করে ফ্লাইনি টেকনোলজি পর্যন্ত। এই অসাধারণ উদ্ভাবনগুলোই তাদের সবসময় অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখে। তো চলুন এবার একটু বর্তমান সময়ে আসা যাক। বিশ্ববাজারে নাইকির এখনকার অবস্থানটা ঠিক কেমন? তাদের শক্তি আর দুর্বলতার জায়গাগুলোই বা কি? এই সোয়াট অ্যানালাইসিসটা দেখুন, মানে স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিজ অ্যান্ড থ্রেটস। এটা নাইকির বর্তমান অবস্থার একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে। একদিকে যেমন আছে ওদের শক্তিশালী ব্র্যান্ড আর অসাধারণ সব উদ্ভাবন, তেমনি অন্যদিকে আছে একটা নির্দিষ্ট বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা আর তীব্র প্রতিযোগিতার মতো বড় বড় ঝুঁকি। এই চার্টটা একবার দেখুন, নাইকির মোট আয়ের প্রায় ৪২%, মানে প্রায় অর্ধেকই আসছে শুধু একটা মার্কেট, উত্তর আমেরিকা থেকে। ভাবা যায়, একটা বাজারের উপর এতটা নির্ভরশীল হওয়াটা কিন্তু বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পথে বেশ বড় একটা ঝুঁকি। তাহলে আজকের আলোচনাটা শেষ করা যাক একটা দারুণ প্রশ্ন দিয়ে। এই যে তীব্র প্রতিযোগিতা আর মানুষের পছন্দ যে প্রতিনিয়ত বদলাচ্ছে, এই পৃথিবীতে নাইকির এই বিশাল সাম্রাজ্যের জন্য পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে বলে মনে হয়?